আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মজুদ থাকায় রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না, আশা বাণিজ্য মন্ত্রীর। কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি সচিবের। রাজধানীতে যানজট ভয়াবহ হবার শঙ্কা। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান। খালেদা জিয়াকে প্যারোলের নামে -1 বাস্তবায়ন করতে চায় সরকার। অভিযোগ বিএনপির। বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। নুসরাত হত্যায় আসামি শরীফের স্বীকারোক্তি। 5 দিনের রিমান্ডে শামীম। সোনাগাজীতে গণধর্ষণের শিকার গৃহবধূ হাসপাতালে। যুবলীগ কর্মী গ্রেফতার। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এদিকে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম জানান, রমজানের অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের মজুদ যথেষ্ট, তাই দাম বাড়ার কোনো কারণ নেই। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদার সাথে প্রতি বছরই দাম বাড়ার প্রবণতা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যথেষ্ট মজুদের ঘোষণা বা বাজার তদারকি শেষ পর্যন্ত কোনো পদক্ষেপেই দাম স্থিতিশীল রাখতে কাজে আসে না। তবে এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে, বাজার অস্থির হওয়ার কোনো কারণ নেই। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের তদারকির কথাও জানান টিপু মুনশি। রমজান মাসে তেমন বাড়বে না, বাড়ার কোনো সম্ভাবনা। সব রকমভাবে প্রস্তুতি আমাদের আছে। আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের টিসিবির যে আছে যেগুলো আইটেম সেগুলো আমরা বাজারে ছাড়তে শুরু করব। আমাদের কাছে যা রিপোর্ট আছে, ছোলা যা দরকার প্রয়োজন তার চেয়ে বেশি ইম্পোর্ট করা আছে। ছোলা বলেন, চিনি বলেন, তেল বলেন, ডাল বলেন, যেগুলো তো আমরা স্টক করে ফেলবো। আর বেগুন তো আর স্টক করে রাখা যাবে না যে এখনই কিনে রেখে দিলাম, করে দিলাম। তো এইটা চেষ্টা করব যেন মালের পণ্য আনা নেওয়াতে সমস্যা না হয়, মানুষজন জানি পায়, কোথাও জানি চাঁদাবাজির কারণে বা অন্য কোনো কারণে জানি সমস্যা না হয়। আমরা ফুল বাজার মনিটর করছি যে কোথায় কি, কোথাও বাড়া কেউ সুযোগ নিচ্ছে কিনা সেটাও লক্ষ্য করছি। বাণিজ্য মন্ত্রী জানান, চাল রপ্তানির সিদ্ধান্তের ক্ষেত্রেও এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যা চালের বাজারে প্রভাব ফেলবে। এদিকে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বাণিজ্য সচিব। এ সময় তিনি মজুদ ও সিন্ডিকেট করে পণ্যের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। ব্যবসায়ী মহল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বছর যথেষ্ট পণ্য মজুদ রয়েছে, যেগুলো রমজান মাসে আমরা ব্যবহার করে থাকি। আশা করছি আমরা এই বছর, গত বছর যেমন স্থিতিশীল ছিল, এই বছরও বাজার স্থিতিশীল থাকবে। এবং অন্যান্য সমস্যা যেগুলো আছে, যদি আমাদের কাছে কোনোভাবে এই তথ্য আসে যে কেউ অনিয়ম করছে, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। রমজান মাসে অতিরিক্ত লাভ করার মানসিকতা থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য সচিব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আসছে রমজানে রাজধানীর যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আশঙ্কা করছেন নগরবাসী। বিশেষ করে রাজধানী জুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে রাস্তা শুরু হওয়া, ঝড় বৃষ্টিতে জলাবদ্ধতায় যানবাহন চলাচলে বিঘ্ন ও দিনে দিনে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন অবস্থা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক চলাচলের জন্য একটি শহরের আয়তনের 25% সড়ক থাকা জরুরি। যদিও রাজধানী ঢাকায় রাস্তা আছে মাত্র 8 ভাগ। এর উপর যত্রতত্র পার্কিং, অবৈধ বাজার, উন্নয়ন কর্মকাণ্ড সহ নানা কারণে শুরু হতে হতে এটি পৌঁছেছে শোচনীয় অবস্থায়। প্রায় প্রতি বছরই দেখা যায় রোজার মাসে সর্বোচ্চ চাপ পড়ে সড়কে। বিশেষ করে সময়মতো বাসায় ফিরে ইফতারি করা বেশ কঠিন হয়ে পড়ে নগরবাসীর জন্য। এ সময় সড়কে শৃঙ্খলা ধরে রাখতে মাঠে সর্বশক্তি নিয়োগ করে পুলিশের ট্রাফিক শাখা। তবে এবারের পরিস্থিতি জটিল হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। কারণ হিসেবে তারা বলছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে উন্নয়ন কাজ। বিশেষ করে পুরোদমে মেট্রো রেলের কাজ চলছে বৃহত্তর মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত। এছাড়া
এবারে রোজা পড়েছে বর্ষা মৌসুমে, ফলে বেশ ভোগাতে পারে জলাবদ্ধতাও। সামনে রোজা আসছে, সবাই চাইবে যে সময় মতন ঘর থেকে বের হয়ে কাজ শেষ করে আবার ইফতারির আগে আগে যেন যেতে পারে, কিন্তু আসলে সেটা কোনো বাড়ি সম্ভব হয় না। প্রত্যেক বাড়ি দেখা যায় এরকম কোনো না কোনো প্রবলেম থাকে, কিন্তু এইবারের প্রবলেমটা আমার কাছে অনেক বেশি প্রকট বলে মনে হচ্ছে। এই নতুন কাজ শুরু হওয়াতে যানজটটা বাড়বে, আরও প্রতিদিনই গাড়ি নামতেছে, রাস্তা ছোট, গাড়ি বেশি। রমজান মাসে অনেক চরম পর্যায়ে যাবে। ইফতারির সময়, ইফতারির আগে অনেক যানজট হইব আর কি। বিআরটির তথ্যমতে রাজধানীতে প্রতিদিন রাস্তায় নামছে প্রায় 450 যানবাহন, যার অধিকাংশই আবার ব্যক্তিগত গাড়ি। এটি যানজটকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করেন অনেকেই। যে চক্রাকার বাস যেগুলো চালু হলো, ঢাকায় সবগুলো রুটে এই বাসটাকে আমরা ইন্ট্রোডিউস করি এবং সেই সঙ্গে প্রাইভেট কারটাকে যদি আমরা ডিসকারেজ করি রমজান মাসটাতে, একদিন ব্যক্তিগত গাড়ি, একদিন জোর সংখ্যার যে লাইসেন্স সেই অনুযায়ী চলবে, একদিন বেজোর সংখ্যার লাইসেন্স অনুযায়ী চলবে। এভাবে আমরা এই রমজান মাসে একটা এক্সপেরিমেন্ট করতে পারি। তবে রোজার মাসে জনভোগান্তি কমাতে সাধ্যমতো ভূমিকা পালনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রমজান মাসে শহরের যানজট অসহনীয় পর্যায়ে চলে যায়। আগামী রমজান মাসে যদি আমরা এখনই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের শহরের নাগরিকদের যানজটের ভোগান্তি হতে পারে। সেই ধারণা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবার মধ্য দিয়ে আগামী রমজান মাসে সহনীয় পর্যায়ে যাতে যানজট থাকে তার সর্বাত্মক ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করবে। বড় বড় প্রকল্পের কাজ শেষ হলে মানুষের দুর্দশা কমবে বলে আশা করছেন নগরবাসী। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড যে কোনো সময় হতে পারে, তাই জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হতে হবে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের নিয়মিত সভা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ড শুধু বাংলাদেশেই হয়ে থাকে তা নয়, দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য জনগণের সচেতনতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। দুর্যোগ যে কোনো সময় হতে পারে। আপনারা প্যারিসে দেখলেন নটরডেম ক্যাথেড্রাল 800 বছর পুরনো, সেটা পুড়ে গেল। কাজে দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা আমরা একেবারে বলতে পারি যে ঘটবে না, কিন্তু দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেটাকে উদ্ধার কাজ ঠিক সেইভাবে আমাদের যেমন প্রাকৃতিক উপায়েও মানুষকে নিরাপত্তা দেওয়া, আবার আমরা যেটা অর্থাৎ মনুষ্য সৃষ্টি ডিজাস্টার অর্থাৎ দুর্ঘটনা যাতে না করতে পারে সেদিকেও সতর্কতা অবলম্বন করতে হবে। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে কি কি দুর্যোগ আসতে পারে সে চিন্তা নিয়ে পরিকল্পনা করতে হবে। শহরে বাস করেন বা গ্রামে বাস করেন, নিজের নিরাপত্তা চিন্তা নিজেকেও করতে হবে। কোথায় কাজ করেন, কি করেন, সেখানে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা আছে, বা আপনি যেখানে কাজ করেন আপনার নিজের ভিতরে সেই সচেতনতা আছে কি না, বা আগুন লাগলে কি করতে হবে, বা পানিতে পড়লে কি করতে হবে, বা কোনো ঝড় আসলে কি করতে হবে, এই ব্যাপারে নিজেদের একটা নিজস্ব প্রস্তুতিও থাকা দরকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে সমস্ত দুর্যোগ প্রশমনের ব্যবস্থা নিচ্ছি, সেই ক্ষেত্রে খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। দুর্যোগ প্রতিরোধে রাজধানীর বাইরেও সরকারের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে প্যারোলের নামে সরকার -1 তত্ত্ব বাস্তবায়ন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সরকারের এই চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তারা। একই সাথে তারা বলেন, হত্যা নির্যাতনের বিচার না হওয়ায় এখন জনগণকেই রুখে দাঁড়াতে হবে। 14 এপ্রিল দুর্বৃত্তদের হামলায় নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহিনের পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে যান বিএনপির মহাসচিব। নিহতের কবর জিয়ারত সহ এলাকাবাসীর সাথে কথা বলেন মির্জা ফখরুল। সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব বলেন, বিচারহীনতার কারণেই দেশে হত্যা নির্যাতন বেড়ে গেছে। আমরা জানি যে শাহিনের এই হত্যাকাণ্ড এটা বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষার যে চিত্র, আইন শৃঙ্খলার যে চিত্র, সেই চিত্রকে প্রকাশিত করেছে। বাংলাদেশে এখন কোনো আইনের শাসন নেই, বাংলাদেশে কাউকে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই,
কোনো বিচার নাই, ন্যায় বিচার নাই, ইনসাফ নাই। আজকে সেই জন্য এই অবস্থায় জনগণকেই সে দায়িত্ব গ্রহণ করতে হয়, জনগণকেই আজকে এই রুখে দাঁড়াতে হবে সমস্ত হত্যাকাণ্ড, অন্যায়, সমস্ত অবিচারের বিরুদ্ধে, এবং অত্যন্ত ঐক্যবদ্ধভাবে এই অন্যায় প্রতিবাদ করতে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারই বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি পেতে বাধা দিচ্ছে। দেশনেত্রী প্রচণ্ড অসুস্থ, তা নিয়ে এই মিডিয়াগুলো নীরব। প্যারোল নিয়ে সরকারের মিশন সাকসেসফুল করার জন্য ক্ষমতাসীনরা চতুর রাজনীতিতে লিপ্ত রয়েছে। তিনি শারীরিকভাবে খুবই বিপর্যস্ত, হাত পা নাড়াতে পারছেন না, আর্থারাইটিসের ব্যথার কারণে পা নাড়াতে পর্যন্ত পারছেন না, তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। গতকালও চিকিৎসকরা বলেছেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। প্যারোলের নামে মাইনাস তত্ত্বের অশুভ চক্রান্তে করে লাভ হবে না। তার জামিনে আর বাধা দিবেন না, আদালতে হস্তক্ষেপ বন্ধ করুন। ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার সাথে জড়িতরা ক্ষমতাসীন দলের চিহ্নিত নেতাকর্মী হওয়ায় ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলার আসামি শামীমকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্য আসামি আব্দুর রহিম ওরফে শরীফ ও হাফেজ আব্দুল কাদের। এদিকে নৃশংস এই হত্যার ঘটনায় প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখছে পুলিশের তদন্ত কমিটি। বিচার বিভাগীয় তদন্ত চান বিশিষ্টজনরা। সোমবার সোনাগাজীর চরচান্দিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত হত্যার অন্যতম আসামি শামীমকে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পিবিআই। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা বলেছে। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এই আসামি সন্দিগ্ধ আসামি শামীমের জন্য 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। আদালত উভয় পক্ষকে শুনানি করে আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে বুধবার রাতে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি আব্দুর রহিম ওরফে শরীফ। আদালতকে সে জানায়, ঘটনার আগের রাতে মাদ্রাসার পাশে পশ্চিম হোস্টেলে এক বৈঠকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মতো শাহাদাত হোসেন শামীম সহ 5 জন নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাফেজ আব্দুল কাদের মানিককেও গ্রেপ্তার করেছে পিবিআই। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন, কারাগারে সাক্ষাৎ এবং হত্যার রূপরেখা নির্ধারণে মুখ্য ভূমিকা পালনের কথা স্বীকার করেছে আব্দুল কাদের। আলোচিত এ হত্যা মামলায় এখনো পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে এজাহারভুক্ত 7 জন, বাকিরা সন্দেহভাজন। অন্যদিকে প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখছে তদন্ত কমিটি। সাবেক ওসির ভূমিকা এটা অবশ্যই আমাদের তদন্তের আওতায় আসবে এবং আমরা এটা পর্যালোচনা করে যদি তাকে দোষী মনে হয়, দায়িত্ব যথাযথভাবে পালন করেননি বলে মনে হয় বা যথাযথ আচরণ করেননি বলে মনে হয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান বিশিষ্টজনরা। প্রশাসনের ব্যর্থতার কারণে নুসরাতের এমন করুণ মৃত্যু হয়েছে। স্ব ডিপার্টমেন্ট দিয়ে তদন্ত করলে এর সঠিক সুরা বের হয়ে আসবে না। প্রশাসনিক কর্মকর্তাদের যেখানে গাফিলতি রয়েছে, যে দুর্বলতা রয়েছে, আমরা চাই এই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এদের আইনের আমলে এনে এদেরও শাস্তি হওয়া প্রয়োজন। নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নৃশংস এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ফেনীর সোনাগাজীতে 3 দুর্বৃত্তের গণধর্ষণের শিকার গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় যুবলীগ কর্মী নূর আলমকে। এই ঘটনায় বুধবার বিকেলে 3 ধর্ষকের নাম উল্লেখ করে সোনাগাজী আদর্শগ্রাম পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযুক্ত 3 জনের একজন যুবলীগ কর্মী নূর আলম। মঙ্গলবার রাত 12টার দিকে টয়লেটে যাওয়ার জন্য ওই গৃহবধূ ঘর থেকে বের হন। এ সময় 3 জন তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী পুকুর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়ে যায়। এদিকে নোয়াখালীর সেনবাগের উত্তর মোহাম্মদপুর গ্রামে 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে আবুল বাশার নামে একজনকে আসামি করে মামলা করেছেন।
একদিন বিরতির পর বিজিএমএ ভবন থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন। রাজুকের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ভবন খালি করা যাবে বলে মনে করেন বিজেপি সহ অন্যান্য প্রতিষ্ঠানের মালিকগণ। ভবনের ভেতরে মালপত্র আটকে থাকায় ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান। বৃহস্পতিবার সকালে হাতিরঝিল বিজিএমইএ ভবনের মূল ফটকের তালা খুলে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ভবনের সামনে ভিড় করা বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন মালপত্র সরানোর। মালপত্র বুঝে নিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকগণও এসেছিলেন বিজিএমইএ ভবনে। এরকম সুযোগ দেওয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আজকে খুব ভালোভাবে নিচ্ছি, আশা করি আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আমরা গতকালকে আমি রাজুকে চিঠি দিয়েছি, আমাদের কিছু সময় লাগবে, 7 দিনের যে সময় চেয়েছি, তো ওনারা বলেছেন যে আপনারা আর্লিয়েস্ট পসিবল নেন, তারপর যদি একটু সময় লাগে ওনারা দেবেন। বিজিএমইএর মালপত্র সরিয়ে নেওয়া হচ্ছে নতুন ঠিকানায়। রাজুকের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই মালামাল স্থানান্তরের কাজ শেষ হবে বলে আশা করছেন তারা। আমরা তো ওই নতুন বিল্ডিং এ 2টা ফ্লোর কমপ্লিট করে আমরা ওখানে অফিস অলরেডি চালু করে দিয়েছি। মাল সরাতে সময় লাগেই, যার জন্য এখন যেহেতু মহামান্য আদালতের একটা রায় আছে ওইটার উপর ডিপেন্ড করে আমরা কাজ করতেছি। মাল সরাই নিয়েছে, এখন আর 2-3টা দিন সময় লাগবে কিছু মালামাল রয়ে গেছে ওগুলো নিয়ে যেতে। রাজুকও চাচ্ছে ভবনের ভেতরে আটকে পড়া মালপত্রের কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আদালত আমাদের এই বিল্ডিংটা ভবনটা ডেমোলিশ করার জন্য বলেছে, মানে সময় দিয়েছিল, সেই সময় শেষ হয়েছে। আমরা বিল্ডিংটা ডেমোলিশ করব, বাট মালামাল তো আর ডেমোলিশ করি, এগুলো তো আমাদের মানে দেশেরই ক্ষতি হবে সম্পদ। এই জন্য আমরা সুযোগ দিয়েছি এগুলো মালামাল বের করে নেওয়ার জন্য। নিরাপত্তার জন্য ভবনের ভেতরে ও বাইরে মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডে দুর্নীতি আগের তুলনায় কমেনি বলে মন্তব্য করেছেন বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি জানিয়েছেন, কর্মকর্তাদের দুর্নীতি কমাতে তিনি তাদের হেদায়েতের তাগিদ দিয়েছেন। সকালে আইসিএমএবি আয়োজিত বাজেট আলোচনায় তিনি এসব কথা জানান। দৈনিক প্রথম আলো এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের পেশাজীবী সংগঠন আইসিএমএবি এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাজেট আলোচনায় বিশেষজ্ঞরা রাজস্ব আহরণ ও বাজেট বাস্তবায়নে ধারাবাহিক ব্যর্থতায় হতাশা প্রকাশ করেন। বেড়ে চলা বেকারত্ব সমস্যা আর বেসরকারি বিনিয়োগের বেহাল দশা নিয়েও আলোচনা হয়। প্রসঙ্গ ওঠে দুর্নীতির। যুবকদের বেকারত্ব দেখি, সেটা কিন্তু প্রায় 11%, 10.6%। সুতরাং বিনিয়োগ যতক্ষণ পর্যন্ত না আমরা বাড়াতে পারছি এই বেকারত্বের হার আমরা কমাতে পারবো না। এটা একটা চিন্তার বিষয়। আমাদের অনেকগুলো যে স্ল্যাব আছে সেগুলো যদি একটু কমিয়ে একটা দুটো স্ল্যাবের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু এখান থেকে আরো বেশি রেভিনিউ আসা সম্ভব। আমরা যে রাজস্ব টার্গেটটা করছি সেটা আমরা ফুলফিল করতে পারছি না, এবং আমরা যে খরচের টার্গেটটা করছি সেটাও আমরা খরচ করতে পারছি না। ফলে এক ধরনের কিন্তু ওই স্থিতি আসছে। এ সময় এনবিআর চেয়ারম্যান হতাশার সঙ্গে জানান, তার প্রতিষ্ঠানে চেষ্টা করেও কমানো যায়নি দুর্নীতি। আগে যে সিস্টেমে যে পরিমাণ করাপশন ছিল, তারপরে এই যে এখন কাছাকাছি বলতে গেলে কখনো কখনো কম, কখনো কখনো বেশি। সেখানে ওই যে উপরের লেভেলের যারা আছেন তারা শত চেষ্টা করেও এটাকে তেমন পরিবর্তন করা যায় না। আমার পর্যায় থেকে আমি বিভিন্নভাবে আমার অফিসারদেরকে বলার চেষ্টা করি, বিশেষ করে ওই যে কি বলে হেদায়েত করার চেষ্টা করি আর কি, এবং কিছু কাজ হচ্ছে, কোথাও কোথাও কিছু কিছু কাজ হচ্ছে। রাজস্ব আহরণের লক্ষ্য পূরণে ব্যর্থতার জন্য এনবিআর চেয়ারম্যান বড় রপ্তানিকারকদের আয় কম দেখিয়ে কর ফাঁকি দেবার প্রবণতাকে দায়ী করেন। জানান, রাজনৈতিক চাপ থাকায় সব ধরনের নির্বাচনের প্রার্থীদের করের আওতায় আনার উদ্যোগ সফল হয়নি। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। দেশের ঐতিহ্য সহ পর্যটন আকর্ষণীয় স্থানগুলোকে বিদেশে চমৎকারভাবে তুলে ধরতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এজন্য পর্যটন মন্ত্রণালয় সহ দূতাবাসগুলোকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখার তাগিদও দেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টোয়াব আয়োজিত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আগ্রহী করতে এ ধরনের মেলা ইতিবাচক অবদান রাখবে। বলেন, বিদেশি পর্যটকরা দেশের অতিথি, তাই তারা যেন নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ভ্রমণ করতে পারেন, বাঙালির আতিথেয়তায় মুগ্ধ হয় তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
নবম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঘুরে দেখেন মেলার বিভিন্ন স্টল। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইউএই সহ এশিয়ার অন্যান্য দেশ মেলায় অংশ নিচ্ছে। নিচে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে নজরদারি নির্বাচন কমিশনের। বিশেষ কমিটির সুপারিশ ছাড়া নতুন ভোটার করা যাবে না ৩২ উপজেলায়। বাড়িতে বিদ্যুৎ সংযোগ না পেলেও ১৭ মাসের বকেয়া বিল অনাদায়ের মামলায় কারাগারের কুমিল্লার দিনমজুর আব্দুল মতিন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। ভোটার তালিকা হালনাগাদের সময় রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারে সেজন্য ৩২ উপজেলায় বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিকে সামনে রেখে সমন্বয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ এসব কথা জানান। তিনি বলেন, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রামের ৩২ উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করা হয়েছে। এই উপজেলাগুলোয় বিশেষ কমিটির সুপারিশ ছাড়া নতুন ভোটার করা যাবে না বলে জানিয়েছে কমিশন। সচিব জানান, ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। এছাড়া তথ্য সংগ্রহকারীরা যেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেয় সে বিষয়টিও তদারকি করবে কমিশন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের কারণে রোহিঙ্গা সংকট বেশি দূর অগ্রসর হওয়া যাচ্ছে না। মিয়ানমারের ভেতরে আসিয়ানকে সেফ জোন তৈরির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী, যেখানে রোহিঙ্গারা নিরাপদ বোধ করবে। আগামী ২১ থেকে ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, বারবার আশ্বাস দিয়েও রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে না মিয়ানমার। আগামী ৩রা মে মিয়ানমারের রাজধানী নেপিডোতে রোহিঙ্গা সমস্যা সমাধানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে 7টি সমঝোতা স্মারক সই হবে। জ্বালানি, কৃষি, মৎস্য সহ বিভিন্ন ক্ষেত্রে ব্রুনাইয়ের সাথে ব্যবসার সম্ভাবনা রয়েছে, যা এই সফরে ইতিবাচক ফল বয়ে আনবে। চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ঠিক করেননি বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিদ্যুৎ সংযোগ না পেলেও ১৭ মাসের বকেয়া বিল অনাদায়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মামলায় এখন কারাগারে দিনমজুর আব্দুল মতিন। ঘটনা তদন্তে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১। সন্ধ্যার পর ঘরে নিভু নিভু করে জ্বলে কুপিবাতি। কেরোসিন দ্রুত ফুরিয়ে যাবে এই ভয়ে রাত ১০টার আগেই নিভিয়ে ফেলা হয় সেই বাতিও। তারপরও বিদ্যুৎ বিলের দায় কাঁধে নিয়ে কারাবাস করছেন কুমিল্লার মুরাদনগরের মোচাগড়া গ্রামের দিনমজুর আব্দুল মতিন। বিদ্যুৎ সংযোগ না পেলেও একটি দুটি নয়, ১৭ মাসের বকেয়া বিল না দেওয়ার মামলায় ৪৫ বছর বয়স্ক এই দিনমজুরকে গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও উত্তেজনা। ৪ বছর আগে মোচাগড়া গ্রামের ২৫৬টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১। সে সময় স্থানীয় আবুল কালাম আজাদ ও আবুল বাশারের নেতৃত্বে একটি দালাল চক্র প্রত্যেক গ্রাহকের কাছ থেকে মিটার প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা আদায় করে। তখন আব্দুল মতিন মিয়া বিদ্যুৎ সংযোগের অনুমোদন পেলেও ৪,০০০ টাকার বেশি দিতে সক্ষম না হওয়ায় তার নামে ইস্যুকৃত মিটারটি স্থানীয় শফিকুল ইসলামকে দিয়ে দেয় সেই দালাল চক্র। এরপর কয়েক মাস নিয়মিত বিদ্যুৎ বিল শোধ করলেও শফিকুল গত ১৭ মাস বিদ্যুৎ বিল বকেয়া রাখে। কি আমার আব্বারে মিটার দিছিল, মিটার দিয়ে এনকি টাকা খুঁজিল, টাকা দিতে পায় নাই দেখে আমার আব্বারে ধরে লয়ে গেছে গা, নাকি চালায় অন্যজন মিটার, নাকি আমার বাপেরে লয়ে গেছে ধরে। আশেপাশের লোকের থেকে মনে হয় চাল টাইল তুললে মনে হয় টাকা পয়সা তুললে মনে হয় কালকে এই পরিবারটা চালাইতেছি। যেই তারা অপরাধী করছে তার বিচার চাই আমরা। শফিকুল ইসলাম দুষলেন বিদ্যুৎ কর্তৃপক্ষকে। তার দাবি, জোর করে সংযোগটি তাকে দেয়া হয়েছিল। আমি তো মতিনের মিটার চালাইতাম না, যদি আমি চালাই, আমি যেদিন চালাই আমি সেই বিল দিয়ে দেবো। এর পরবর্তীতে না থাকলে এটা যদি ৫০,০০০ হয়, আমার যদি ৫০০ হয়, আমি কিন্তু এই মিটার চালাইতাম না, আমি এই বিল দিতাম না। তোমরা যে আমার থেকে ১০,০০০ টাকা নিছো, এই মিটার দরখাস্ত দিয়ে তোমরা কাটাইয়া ওই বিল দিয়ে সেটা তোমরা জমা দিয়ে দিবা, আমি এই বিল নিতাম না। আমার কেন মতিনের মিটার আসবে? গরিব মানুষ তার মিটারটা উড়ে মেজে নিল প্রতারণা করিয়া, আবার বিলটাও সে দিল না, আমার থেকেও ১০,০০০ টাকা নিল। মোট ৪,০০৭ টাকা বকেয়া বিল আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোর্টে একটি সার্টিফিকেট মামলা করে পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুতায়নের একটি গ্রেপ্তারি পরোয়ানা বিজ্ঞ আদালত থেকে আমাদের থানায় ১৫ তারিখে আসে।
তাকে 16 তারিখে সেই ওয়ারেন্ট বলে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে দেবিদ্বার জোনাল অফিসের ডিজিএম মৃণালকান্তি চৌধুরীকে আহ্বায়ক করে 2 সদস্যের তদন্ত কমিটি করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1। তথ্যটা বের করে নিয়ে আসতে হবে, সেই জন্য আমাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি। আমরা আশা করছি আগামীকালের মধ্যে আমরা তদন্তটা শেষ করে একটা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আমরা দিতে পারবো, এবং যারা এটার সাথে দোষী বা যারা এটার সাথে সংশ্লিষ্ট 2-1জনের নামও আসছে, আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। বেঁধে দেয়া 48 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবার নিচ্ছে সিবিসি টাইমস সংবাদ বিরতি, এরপর জানিয়ে ফিরছি। হামলায় সংঘর্ষ আর ইভিএম বিকলের অভিযোগের মধ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ, বাংলাদেশের আরেক অভিনেতা গাজী নূরকে ভারত ছাড়ার নির্দেশ। প্রিমিয়ার লিগ ফুটবলে শীর্ষস্থান বজায় রাখল বসুন্ধরা কিংস, 3-0 গোলে হারালো চট্টগ্রাম আবাহনীকে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবারে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মাওবাদীদের হামলা, বিচ্ছিন্ন সংঘর্ষ আর ইভিএম বিকলের একাধিক অভিযোগের মধ্যে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট। পশ্চিমবঙ্গ, আসাম সহ ভারতের 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হলেও স্থগিত আছে তামিলনাড়ুর ভেলোরের লোকসভা এবং ত্রিপুরার বিধানসভা নির্বাচন। অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভিযোগের দিনের শুরুতেই উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গের একাধিক আসনে। বিভিন্ন দলের কর্মী সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী বাকবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষে গড়ায়। চলে গুলি ও বোমা বর্ষণ। দার্জিলিংয়ের চোপড়ায় একটি মহাসড়ক প্রায় 20 মিনিট অবরোধ করা হয়। ভোট দিতে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ছত্তিশগড়ে হামলা চালায় মাওবাদীরা। এই দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ ছাড়াও তামিলনাড়ুর 38টি, উড়িষ্যার 5টি, আসামের 5টি, জম্মু ও কাশ্মীরের 2টি সহ 95টি আসনে। এসব আসনে উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন ফারুক আবদুল্লাহ, এইচ.ডি. দেবগৌড়া, দীপা দাস মুন্সি, কানি মঝি করুণানিধি, হেমা মালিনী ও রাজ বাব্বর। লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনের ভোট হচ্ছে উড়িষ্যার 35টি এবং তামিলনাড়ুর 18টি আসনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় ত্রিপুরার বিধানসভা নির্বাচন এবং ভোট কেনাবেচার অভিযোগে তামিলনাড়ুর ভেলোরের লোকসভা নির্বাচন স্থগিত হয়েছে। 7 পর্বে লোকসভা নির্বাচন শেষ হবে 19 মে, এরপর 23 মে হবে ফলাফল ঘোষণা। ফেরদৌসের পর বাংলাদেশের আরেক অভিনেতা গাজী আব্দুন নূরকে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লোকসভা নির্বাচনে কলকাতার দমদম আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচারণায় অংশ নেয় নূরের ভিসা বাতিল করেছে দেশটি। কামারহাটি এলাকায় সৌগত রায়ের হয়ে রোড শোতে অংশ নেয়া নূরের সাথে ছিলেন তৃণমূলের আরেক নেতা মদন মিত্র। বিষয়টি সামনে আসতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। নূরের বিরুদ্ধে আরও অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবস্থান করছিলেন তিনি। তবে জি বাংলার রানী রাসমণি সিরিয়াল খ্যাত নূরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে কিনা তা জানা যায়নি। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারই দেশে ফিরতে হবে নূরকে। মজুদ থাকায় রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না, আশা বাণিজ্য মন্ত্রীর। কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি সচিবের। রাজধানীতে যানজট ভয়াবহ হওয়ার শঙ্কা। দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান। খালেদা জিয়াকে প্যারোলের নামে -1 বাস্তবায়ন করতে চায় সরকার। অভিযোগ বিএনপির। বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। নুসরাত হত্যায় আসামি শরীফের স্বীকারোক্তি। 5 দিনের রিমান্ডে শামীম। সোনাগাজীতে গণধর্ষণের শিকার গৃহবধূ হাসপাতালে। যুবলীগ কর্মী গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।